আচ্ছা, আমরা এখন যেটা করব সেটা হচ্ছে পিরিয়ডিক টেবিল পার্ট 2। তো পার্ট 1-এ আমরা যেটা যেটা করেছিলাম সেটা একবার একটু দেখে আসি। দেখো, মেইনলি পার্ট 1-এ আমরা পিরিয়ডিক টেবিলটা দেখেছিলাম, মডার্ন ফর্ম অফ পিরিয়ডিক টেবিল বা লং ফর্ম অফ পিরিয়ডিক টেবিল। এবং এই পিরিয়ডিক টেবিলের হিস্ট্রিটা পড়েছিলাম যে কি করে এই পিরিয়ডিক টেবিলটা এসছে। মেইনলি মেন্ডেলিভস যে পিরিয়ডিক টেবিল তার লিমিটেশন ক্যারেক্টারিস্টিক্স পড়েছিলাম, লং ফর্ম অফ পিরিয়ডিক টেবিল তার ক্যারেক্টারিস্টিক্স পড়েছিলাম, এবং কিছু গ্রুপসকে আমরা আলাদা আলাদা নামে দেখেছি, কিছু এলিমেন্টকে আমরা আলাদা করেছি, এস ব্লক, পি ব্লক, ডি ব্লক, এফ ব্লক মৌল, এবং আমরা ভ্যালেন্সি বার করা শিখেছি, এবং অ্যাটমিক নাম্বারের সঙ্গে ভ্যালেন্সির একটা সম্পর্ক বার করার চেষ্টা করেছি আমরা, বা অ্যাটমিক ওয়েটের সঙ্গে। ঠিক আছে, এবং কিছু স্পেশাল ক্যারেক্টারিস্টিক্স দেখেছি আগের ক্লাসটাতে। এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে পার্ট 2। দেখো, পার্ট 2 মেইনলি কিছু প্রপার্টিস বলা হয়েছে। এটা হচ্ছে পিরিয়ডিক প্রপার্টিস, ঠিক আছে, যেটাকে আমরা বলছি। এখানে অনেকগুলো ক্যারেক্টারিস্টিক্স বলা হয়েছে, এতগুলো ক্যারেক্টারিস্টিক্স অবশ্য আমাদের লাগে না, একটা ছবি পেয়েছি তাই অ্যাড করেছি। যেমন আমাদের লাগে কি, অ্যাটমিক সাইজ, ইলেকট্রোনেগেটিভিটি, ইলেকট্রন অ্যাফিনিটি, আয়োনাইজিং এনার্জি। এই চারটে মেইনলি আমাদের ক্যারেক্টারিস্টিক্স যেগুলো আমাদের লাগে। এই চারটে ক্যারেক্টারিস্টিক্স কি? ধরো একটা পর্যায় সারণীর লেফট থেকে রাইটে যদি যাও, বা উপর থেকে নিচে যদি যাও, তাহলে অ্যাটমিক সাইজের কি পরিবর্তন হয়, ইলেকট্রন অ্যাফিনিটির কি পরিবর্তন হয়, ইলেকট্রোনেগেটিভিটির কি পরিবর্তন হয়, বা আয়োনাইজেশন এনার্জির কি পরিবর্তন হয়। এটা তোমার মেইনলি জানার বিষয়। বুঝতে পেরেছো? এইগুলো তোমাকে মেইনলি পরীক্ষায় কোশ্চেন দেবে। তো সেটাকে তোমাকে একটু বুঝতে হবে যে জিনিসটা কি। দেখো, প্রথমত যদি আমরা অ্যাটমিক সাইজ বলি, তো অ্যাটমিক সাইজ বলার জন্য প্রথমত যদি আমি এই লাইনটাকে একবার লিখে নিই তাহলে তোমাকে বোঝাতে সুবিধা হবে। দেখো, এইচ এইচ ই এই ব্যাপারটাকে, এল আই বি ই বি সি এন ও এফ, তাহলে আমরা লেফট টু রাইটে যদি যাই তাহলে আমরা এটা লিখে রাখছি। যেমন তোমার পিরিয়ডিক টেবিলের বেসিসে তুমি যদি এইচ, এখানে এইচ ইতে চলে যাও, এল আই বিই বি সি এন ও এফ এন ই, তাহলে এই লাইনটা আমাদের কমপ্লিট লাইন আছে, তাহলে আমরা এই লাইন দিয়ে ব্যাখ্যা করতে পারি, এই লাইন দিয়ে ব্যাখ্যা করতে পারি। উপরে এল আই এন এ কে বলেছিলাম না, লাইন্যাক, আরবি, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। তো ফ্রান্সিয়াম রেডিও অ্যাক্টিভ, ফ্রান্সিয়াম লাগবে না, আমরা সিজিয়াম অবধি দেখবো, সিএস। তাহলে আমরা দেখব হাইড্রোজেন থেকে আমরা যদি সিজিয়ামের দিকে যাই তাহলে আমাদের অ্যাটমিক সাইজের কি পরিবর্তন হয়, আর লিথিয়াম থেকে আমরা যদি ফ্লুরিনের দিকে যাই তাহলে কি পরিবর্তন হয়। এগুলো নিষ্ক্রিয় মৌল, তাই আমরা এগুলোকেও বাদ দেব, এগুলোকেও বাদ দেব। ক্লিয়ার? বা তুমি দিতে পারো, কোনো ভুল কিছু নেই, রাখতেই পারো। ক্লিয়ার এটা? তাহলে এবার তোমাকে যদি বলা হয় যে অ্যাটমিক সাইজের কি পরিবর্তন হয় যদি আমরা লেফট টু রাইটে যাই বা টপ টু বটমে আসি, তাহলে আমার অ্যাটমিক সাইজের কি পরিবর্তন হয়। দেখো, এই লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, এখানে একটা জিনিস খেয়াল করো, যতই তুমি লেফট টু রাইটে যাচ্ছ ততই দেখো ইলেকট্রন নাম্বার কি হচ্ছে, বাড়ছে না। যেমন এর কতগুলো ইলেকট্রন রয়েছে, লিথিয়ামের 3টে, বেরিলিয়ামের 4টে, বোরনের 5টা, কার্বনের 6টা, নাইট্রোজেনের 7টা, অক্সিজেনের 8টা, এর 9টা, এর 10টা, তাই না? আচ্ছা, এটাকে তুমি যদি ইলেকট্রন কনফিগারেশনে ভাঙাও তাহলে দেখো, যার 3টে রয়েছে তার ইলেকট্রন কনফিগারেশন কি হবে, 2 1। যার 4টে রয়েছে তার ইলেকট্রন কনফিগারেশন 2 2। যার 5টা রয়েছে তার ইলেকট্রন কনফিগারেশন হবে 2 3। 6টার ক্ষেত্রে 2 4, 7টার ক্ষেত্রে 2 5, আর 8টার ক্ষেত্রে 2 6, 9টার ক্ষেত্রে 2 7, আর 10টার ক্ষেত্রে কি হবে, 2 8। ক্লিয়ার এটা? এবার দেখো, এই জিনিসটাকে যদি তুমি ভালো করে খেয়াল করো তাহলে আমরা এইগুলোকে কন্টিনিউয়াসলি, এটা কিন্তু উপরে নিচে লিখেছি বাট এটা লেফট টু রাইট। তাহলে একটা জিনিস খেয়াল করো, আমি এই জিনিসটাকে লেফট টু রাইটে আঁকছি। সাপোজ এটা হচ্ছে আমার সেই নিউক্লিয়াস, ঠিক আছে, বা নিউক্লিয়াস, এর বাইরে কি রয়েছে, দুটো কক্ষপথ রয়েছে, তাই না? প্রত্যেকেরই দেখো দুটো কক্ষপথ রয়েছে না, প্রত্যেকেরই দুটো কক্ষপথ রয়েছে। নিউক্লিয়াস, প্রত্যেকেরই দুটো কক্ষপথ রয়েছে।
প্রত্যেকেরই দুটো কক্ষপথ রয়েছে। এইটা সেই নিউক্লিয়াস, প্রত্যেকের দুটো কক্ষপথ রয়েছে। এটা নিউক্লিয়াস, প্রত্যেকের দুটো কক্ষপথ রয়েছে। এটা নিউক্লিয়াস, এটা নিউক্লিয়াস, দুটো কক্ষপথ রয়েছে। তাহলে দেখো, যদি আমরা লেফট টু রাইটে যাই, মনে করো এটা কত, এটা 2 7, এটা 2 7, এটা 2 6, এটা 2 5, এটা 2 4, এটা 2 3। আমি এই কটা জাস্ট দেখিয়েছি, 2 3, ঠিক আছে। তাহলে যদি আমি এটাকে এরম ভাবে ব্যাখ্যা করি যে এই দুটোর মধ্যে কি পরিবর্তন রয়েছে, সেটা কি হবে? তাহলে 2 3, 2 4, 2 5, 2 6 আর 2 7। আচ্ছা একটা জিনিস দেখো, তাহলে তার মানে এর ইলেকট্রন লাস্ট কক্ষপথে কটা রয়েছে? 3টে রয়েছে না, 1 2 3। এর লাস্ট কক্ষপথে 4টে রয়েছে, 1 2 3 4। এর লাস্ট কক্ষপথে 5টা রয়েছে, 1 2 3 4 5। এর লাস্ট কক্ষপথে 6টা রয়েছে, 1 2 3 4 5 6। 7টা রয়েছে, 1 2 3 4 5 6। তাহলে লাস্ট কক্ষপথে কটা রয়েছে? 7টা রয়েছে, 2 3 2 4 2 5 এরকম ভাবে। আচ্ছা তাহলে বলো, এর ভেতরের নিউক্লিয়াস কে বেশি পাওয়ারফুল? এর ভেতরের নিউক্লিয়াসে কটা রয়েছে? 3 4 5টা পজিটিভলি চার্জ রয়েছে। আর এর ভেতরে কটা রয়েছে? 6টা পজিটিভ চার্জ প্রোটন রয়েছে। এর ভেতরে 7টা পজিটিভ চার্জ প্রোটন রয়েছে, 8টা পজিটিভ চার্জ আর 9টা পজিটিভ চার্জ প্রোটন রয়েছে, হ্যাঁ কি না? তাই। আচ্ছা দেখো, তুমি খেয়াল করো তো যে এই জিনিসটাকে যদি খুব ভালো করে ভাবা যায়, তাহলে আমরা বলতে পারি এর 5টা পজিটিভ চার্জ প্রোটন 3টে নেগেটিভ চার্জ ইলেকট্রনকে টানছে। লাস্ট কক্ষপথের ইলেকট্রনের কথা বলছি। এটা 6টা পজিটিভ চার্জ প্রোটন 4টে নেগেটিভ চার্জ ইলেকট্রনকে টানছে। এখানে 7টা পজিটিভ চার্জ প্রোটন 5টা নেগেটিভ চার্জ ইলেকট্রনকে টানছে। এখানে 8টা পজিটিভ চার্জ প্রোটন 6টা নেগেটিভ চার্জ ইলেকট্রনকে টানছে। 9টা পজিটিভ চার্জ প্রোটন 7টা নেগেটিভ চার্জ ইলেকট্রনকে টানছে, তাই নয় কি? 7টা। আচ্ছা বলো তো, তোমার কাছে কি মনে হয় কার অ্যাট্রাকশন, পজিটিভ নেগেটিভ অ্যাট্রাকশন বেশি হবে? 5টা 3টের নাকি 7টা 9টার? কোনটার হবে? যেখানে বেশি পজিটিভ, যেখানে বেশি নেগেটিভ, সেখানে অ্যাট্রাকশন বেশি হবে, তাই নয় কি? তুমি ভাবো দুটো চৌম্বকের মধ্যে, এখানে দুটো চৌম্বকই পাওয়ারফুল, দুজন জনকে বেশি জোরে টানবে। তাহলে বেশি জোরে টানার জন্য কি হবে জানো? এই লাস্ট কক্ষপথের যে ইলেকট্রনটা রয়েছে বা ইলেকট্রনগুলো রয়েছে, সে এই নিউক্লিয়াসের দিকে চলে আসার একটা চেষ্টা করবে, কারণ এদের টানছে কন্টিনিউয়াসলি নিউক্লিয়াস। তার জন্য কি হবে? তার জন্য এই লাস্ট কক্ষপথটা আরো সামনের দিকে এগিয়ে আসবে। কেন সামনের দিকে এগিয়ে আসবে? তার কারণ হচ্ছে অ্যাট্রাকশনের জন্য কক্ষপথটা ছোট হয়ে যাবে। তাহলে আমি বলতে পারি লেফট থেকে রাইটে যদি যাওয়া যায়, লেফট থেকে রাইটে যাওয়া যায় তাহলে ক্রমাগত অ্যাটমিক সাইজ ছোট হয়। লেফট থেকে রাইটে যদি যাওয়া যায় তাহলে ক্রমাগত অ্যাটমিক সাইজ ছোট হয়। ক্লিয়ার সবার কাছে কেন ছোট হয়? কারণ ইলেকট্রন প্রোটন অ্যাট্রাকশন বেড়ে যায়। তাহলে যদি বলা হয় এর মধ্যে সবথেকে ছোট সাইজ কার? এর, ফ্লুরিনের। নিষ্ক্রিয় গ্যাস, এগুলোকে আপাতত বাদ দাও, ঠিক আছে। সবথেকে বড় সাইজ কার? লিথিয়ামের। তাহলে লেফট টু রাইটে তুমি যদি যাও তাহলে কন্টিনিউয়াস কি হয়? অ্যাটমিক সাইজ বাড়ে। ক্লিয়ার হয়েছে? 1 পয়েন্ট ক্লিয়ার। এবার দেখো টপ টু বটমে যদি আসো, তাহলে আমার প্রবলেমটা অতটা নেই। টপ টু বটমে অ্যাটমিক সাইজ কন্টিনিউয়াসলি বাড়ে। আর একটা জিনিস মাথায় লাগবে, উপরে মানে লেফট টু রাইটে যা হয় টপ টু বটমে তার উল্টোটা হয়। মানে এদিকে যদি বাড়ে তাহলে এইদিকে কি হবে? কন্টিনিউয়াসলি কমবে। বা এইদিকে যদি কন্টিনিউয়াসলি কমে তাহলে এইদিকে কন্টিনিউয়াসলি বাড়বে, সবগুলোর ক্ষেত্রে তাই। তাহলে যদি একটা মনে রাখতে পারো আর একটা তার উল্টো হবে, তাহলে ক্রমাগত লেফট টু রাইটে অ্যাটমিক সাইজ কি হয়? কমে যায়। তাহলে টপ টু বটম অ্যাটমিক সাইজ ক্রমাগত বাড়ে। কেন? দেখো লিথিয়ামের ইলেকট্রন বিন্যাস কত? 3, মানে 2 8, সরি 2 1
এর কত 11, 2 8 1, এর কত জানো 2 8 8 1, এর কত জানো 2 8 8 8 1। তাহলে দেখো ক্রমাগত এক একটা করে কক্ষপথ বেড়ে যাচ্ছে না, এর ক্ষেত্রে দুটো, এর ক্ষেত্রে তিনটে, এর ক্ষেত্রে চারটে, এর ক্ষেত্রে পাঁচটা। তাহলে ক্রমাগত যার যত বড় কক্ষপথ হচ্ছে, বেশি কক্ষপথ হচ্ছে, তার অ্যাটমিক সাইজ তত বেশি হচ্ছে। তাহলে অ্যাটমিক সাইজ নিয়ে কারো কোনো কনফিউশন নেই। লেফট টু রাইটে অ্যাটমিক সাইজ কি হয় তাহলে ডিক্রিজ করে, আর টপ টু বটমে অ্যাটমিক সাইজ কি হয় ইনক্রিজ করে। তাহলে অ্যাটমিক সাইজ নিয়ে কারো কোনো কনফিউশন নেই। দেখো দেখো ইট ডিক্রিজেস অ্যালং দ্য পিরিয়ড ফ্রম লেফট টু রাইট, ডিক্রিজ করে। ইট ইনক্রিজেস মুভিং ডাউন ফ্রম দ্য গ্রুপ, মানে টপ টু বটম, টপ টু বটম এটাই তোমার পরীক্ষায় কোশ্চেন দেবে ডিক্রিজ করে। কেন তার কারণ তোমাকে আমি বলে দিলাম। ক্লিয়ার? দেখো এরপরে যে তিনটে রয়েছে না, ইলেকট্রোনেগেটিভিটি, ইলেকট্রন অ্যাফিনিটি আর আয়োনাইজেশন এনার্জি, এই দুটো খুব গুরুত্বপূর্ণ। ইলেকট্রোনেগেটিভিটি ব্যাপারটা বোঝো। দেখো ইলেকট্রোনেগেটিভিটি মানে হচ্ছে যে ধরো কোনো একটা অ্যাটম, কোনো একটা অ্যাটম, এটা তার নিউক্লিয়াস, আর এই দুটো হচ্ছে তার কক্ষ, এই দুটো কি তার কক্ষ। ঠিক আছে? তাহলে এটা তোমার যদি নিউক্লিয়াস হয় আর এইগুলো যদি কক্ষ হয়, ধরো এর সর্ববহিঃস্থ কক্ষে 7টা ইলেকট্রন রয়েছে, 1 2 3 4 5 6 7, 7টা ইলেকট্রন রয়েছে। ঠিক আছে? এবার দেখো এই নিউক্লিয়াস আর এই যে অ্যাটমটা, এই অ্যাটমটা অন্য একটা নিউক্লিয়াসকে কতটা অ্যাট্রাক্ট করবে, কতটা অ্যাট্রাক্ট করবে, সেটাকেই বলা হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি। দেখো ইলেকট্রোনেগেটিভিটি ইজ দ্য মেজার্স অফ টেন্ডেন্সি অফ অ্যান অ্যাটম টু অ্যাট্রাক্ট বন্ডিং পেয়ার অফ ইলেকট্রন। ঠিক আছে? মানে অন্য একটা ইলেকট্রনকে নিজের কেন্দ্রের দিকে বা নিজের লাস্ট কক্ষপথে আনার জন্য যে অ্যাট্রাকশন করবে, সেটাকে আমরা কি বলবো, ইলেকট্রোনেগেটিভিটি বলবো। ক্লিয়ার? ইলেকট্রোনেগেটিভিটি মানে কি, অন্য একটা ইলেকট্রনকে কতটা অ্যাট্রাক্ট করছে। ঠিক আছে? অন্য একটা ইলেকট্রনকে কতটা অ্যাট্রাক্ট করছে, তাকে আমরা কি বলবো, ইলেকট্রোনেগেটিভিটি। যদি তোমাকে আরেকটু অন্যভাবে বলি, ধরো ধরো তোমার বলা হচ্ছে H2O প্লাস HCl, বা যদি বলা হয় তোমার বা NaOH প্লাস HCl যদি করা হয়, তো NaCl, এই NaCl যে তৈরি হচ্ছে, এই Na এবং এই Cl এর মধ্যে কারো না কারো অন্য, দেখো এরা তো অলরেডি একটা বন্ড তৈরি করে আছে, Na আর OH, Na প্লাস OH মাইনাস একটা বন্ড তো তৈরি করে আছে, যাকে আমরা বলি তড়িৎযোজী বন্ধন। ইলেকট্রো তোমার তড়িৎযোজী বন্ধন মানে হচ্ছে ইলেকট্রোভ্যালেন্ট বন্ড বা আয়নিক বন্ড তৈরি করে আছে। ঠিক আছে? আর এই এরাও তো একটা বন্ড তৈরি করেছে, কিন্তু Cl অন্য একজনকে অ্যাট্রাক্ট করছে কিভাবে, তাহলে এদের মধ্যে একটা বন্ডিং ইলেকট্রন রয়েছে, সেই ইলেকট্রনকে কতটাও অ্যাট্রাক্ট করছে। যদি বেশি অ্যাট্রাকশন হয় তাহলে NaCl তৈরি হবে। বোঝা গেল জিনিসটা? তাই বলছে অ্যাট্রাক্ট বন্ডিং পেয়ার অফ ইলেকট্রন। এটা অত ভালো করে না বুঝলেও এটা দিয়ে বোঝা যাচ্ছে। আর এটাকেও ভুলে গিয়ে তুমি যদি মনে করো অন্য একটা ইলেকট্রনকে কতটা অ্যাট্রাক্ট করছে, দিস ইজ ইলেকট্রোনেগেটিভিটি। তাহলে ভাবো আবার সেই যদি আমরা Li মানে লিথিয়াম বেরিলিয়াম বোরন কার্বনে চলে যাই, LiBeBCnOF, দেখো এই Li এর রয়েছে 3টে ইলেকট্রন, 2 1 কনফিগারেশন। এর রয়েছে কি 4টে ইলেকট্রন, 2 2, এর 5টা, 2 3, এর 6টা, 2 4, এর 7টা, 2 5, এর 8টা, 2 6, এর 9টা, 2 7। ক্লিয়ার? এবার দেখো এরা কি চায়, এরা কি চায়, এরা চায় ইলেকট্রন ত্যাগ করতে, এরা কখনোই চায় না ইলেকট্রন গ্রহণ করতে। কারণ এদের বলো তো, এদের যদি ইলেকট্রন গ্রহণ করতে হয় তাহলে এরা কতগুলো ইলেকট্রন লাগবে, এর আরো 7টা ইলেকট্রন লাগবে নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস পেতে, এর আরো 6টা লাগবে। তো এ চাইবে না, একটা ইলেকট্রনের প্রতি অ্যাট্রাক্ট করবে না লাস্ট কক্ষপথে, এ কি চাইবে,
একটা ইলেকট্রনকে ত্যাগ করতে, এর লাগবে 5টা। তো 5টা না নেওয়া থেকেও 3টে ছেড়ে দেওয়া ইজি। তাহলে বুঝতেই পারছো এদের ইলেকট্রোনেগেটিভিটি কম, কারণ ইলেকট্রনের প্রতি অ্যাট্রাকশন এদের কম। তুলনায় তুমি যদি এদের দেখো, এদের একটা ইলেকট্রন দরকার, এদের একটা ইলেকট্রন দরকার, এদের দুটো ইলেকট্রন দরকার, এর 3টে ইলেকট্রন দরকার। তার মানে বুঝতেই পারছো লাস্ট কক্ষপথে ইলেকট্রন দরকার। তাহলে কার নেগেটিভিটি বেশি? ডেফিনেটলি লেফট টু রাইটে যতই যাবে এরা ইলেকট্রন চায় না, চায় না, চায় না, এরা চায়, চায়, চায়। তার মানে যে লেফট টু রাইটে তুমি যদি যাও তাহলে ইলেকট্রোনেগেটিভিটি কি করে? কন্টিনিউয়াসলি বাড়ে। আর বলেছি এটা যা হবে তার এটা উল্টো হবে, টপ টু বটমে যদি আসা হয় তাহলে ইলেকট্রোনেগেটিভিটি কমে যায়, ইলেকট্রোনেগেটিভিটি কমে যায়। ঠিক আছে, তারও কারণ ব্যাখ্যা করা যায়, এত কারণ ব্যাখ্যা করলে হয়তো তুমি কনফিউজ হয়ে যাবে। 2, 8, 1 কি বললাম? ইলেকট্রোনেগেটিভিটি কমে যায় মানে অ্যাট্রাকশন করার ক্ষমতা কমে যায়। কেন? তুমি ভাবো 2, 8, 8, 1, একটা বলে দিচ্ছি, বাকিগুলো আর বলবো না, একটা মনে রাখবে, বাকিটা উল্টোটা ভাববে। দেখো এর নিউক্লিয়াস থেকে লাস্ট কক্ষপথের দূরত্ব, আর এর নিউক্লিয়াস আর লাস্ট কক্ষপথের দূরত্ব অনেক বড় নয়, কারণ মাঝে একটা কক্ষপথ ঢুকে যাচ্ছে, মাঝে দুটো কক্ষপথ ঢুকে যাচ্ছে, মানে সাইজ বড় হয়ে যাচ্ছে এর। তার জন্য লাস্ট কক্ষপথ অনেক দূরে চলে যাচ্ছে, ফলে অ্যাট্রাকশন কমে যাচ্ছে লাস্ট কক্ষপথের, কারণ প্রত্যেকের লাস্ট কক্ষপথে একটা করে ইলেকট্রন রয়েছে। ফলে এদের উপর থেকে নিচে আসলে ইলেকট্রোনেগেটিভিটি কি করে? ডিক্রিজ করে। কেন? মাঝে কক্ষপথ বেড়ে যাওয়ার জন্য নিউক্লিয়াস এবং লাস্ট কক্ষপথের মধ্যে দূরত্ব বেড়ে যাচ্ছে। বাট এটাকে মনে রাখো, তার উল্টোটা এটাই হবে, ইলেকট্রোনেগেটিভিটি ইনক্রিজ করে আর এটাকে ডিক্রিজ করে। এটা মাথায় রাখবে। এখানেও সেম, ইলেকট্রন অ্যাফিনিটি, ইলেকট্রন অ্যাফিনিটি কি? এটাও ইনক্রিজ করে, লেফট টু রাইটে গেলে ইনক্রিজ করে, টপ টু বটমে আসলে ডিক্রিজ করে। এটাও মাথায় রাখবে যে আয়োনাইজেশন এনার্জি, দেখো এটা লেফট টু রাইটে গেলে ইনক্রিজ করে, ডিক্রিজ করে, মানে ইলেকট্রোনেগেটিভিটিও লেফট টু রাইটে ইনক্রিজ করে, টপ টু বটমে ডিক্রিজ করে। ইলেকট্রন অ্যাফিনিটিও লেফট টু রাইটে ইনক্রিজ করে, টপ টু বটমে ডিক্রিজ করে। এটাও লেফট টু রাইটে ইনক্রিজ করে, টপ টু বটমে ডিক্রিজ করে। এটাই ফরম্যাট। তাও আমি তোমাকে এক একটা করে বলে দিচ্ছি যে ইলেকট্রন অ্যাফিনিটি আর আয়োনাইজেশন এনার্জির ব্যাপারটা একটু বুঝতে হবে। ঠিক আছে, দেখো ইলেকট্রন অ্যাফিনিটি আর আয়োনাইজেশন এনার্জি ব্যাপারটা কি। দেখো একটু আগে আমরা বললাম ইলেকট্রন কি করছো তুমি, ইলেকট্রনের প্রতি আকর্ষণ কতটা সেটা দিয়ে তুমি ইলেকট্রোনেগেটিভিটি বুঝিয়েছো। এবার তুমি চাইছো লাস্ট কক্ষপথে একটা ইলেকট্রন সরিয়ে দিতে। এবার কিন্তু এনার্জির কনসেপ্ট, এনার্জির কনসেপ্ট, এতক্ষণ এনার্জির কনসেপ্ট ছিল না, আকর্ষণের কনসেপ্ট ছিল। আকর্ষণ, এনার্জি, এই ইলেকট্রো অ্যাফিনিটি, ইলেকট্রন অ্যাফিনিটি আর আয়োনাইজেশন এনার্জি, দুটো আমরা এনার্জি দিয়ে বুঝবো লাস্ট দুটোকে। বলছে লাস্ট কক্ষপথে একটা, লাস্ট কক্ষপথ থেকে একটা ইলেকট্রনকে সরিয়ে নিতে, তুমি ছিনিয়ে নিচ্ছ একটা ইলেকট্রনকে, তাহলে তোমার কত এনার্জি লাগবে? তোমার কত এনার্জি লাগবে? ঠিক আছে, আর আচ্ছা, আর লাস্ট কক্ষপথে একটা ইলেকট্রন দিচ্ছ, তোমার কত এনার্জি লাগবে? এই দুটো হচ্ছে ব্যাপার। তাহলে লাস্ট কক্ষপথ থেকে একটা ইলেকট্রন সরিয়ে নিতে যে এনার্জি লাগবে, দিস ইজ কল্ড ইলেকট্রন অ্যাফিনিটি। আর লাস্ট কক্ষপথে একটা ইলেকট্রন দিতে যে এনার্জি লাগবে তাকে বলা হয় আয়োনাইজেশন এনার্জি। বোঝা গেল? দেখো তাহলে প্রথমত কি একটা ইলেকট্রনকে সরিয়ে নিচ্ছ, তাহলে মনে করো এই যে এই জায়গাটাকে খেয়াল করো, সরিয়ে নেওয়া মানে একটা ইলেকট্রনকে তুমি, একটা ইলেকট্রনকে তুমি টেনে বার করতে চাইছো। তাহলে দেখো এ কি, এই একটা ইলেকট্রন চায় যে আমাকে একটা ইলেকট্রন দাও, বাট তুমি এখান থেকে আরো একটা ইলেকট্রন নিতে চাইছো, নিতে চাইছো, কি দেবে? না, ও দিতে চাইবে না, ও বলবে আমি দেব না। এ কি, এক বলছে আমারটা নাও, আমি চাই না, একটা ইলেকট্রন নিয়ে যাও, তো এ সহজে দেবে। তার মানে বলো কোথায় এনার্জি বেশি লাগবে একটা ইলেকট্রনকে সরাতে? এই ক্ষেত্রে বেশি লাগবে না, কারণ ও তো দিতে চায় না, ও আরো নিতে চায়, আর এ দিতে চায়, আর তুমি নিচ্ছ, ভাই নে নে নে, আমি তো চাইছি তুই নিয়ে যা, আমার তো এনার্জি লাগার কথা না। তার মানে এর এনার্জি লাগবেই না, আর এনার্জি বহুত লাগবে, কারণ ও চায়, তুমি সেখান থেকে নিচ্ছ।
কারো একটা বই লাগবে, তুমি তার থেকে আরেকটা বই নিয়ে নিচ্ছ, তাহলে সেটা ও কি কখনো সেটা করতে দেবে? তার মানে লেফট টু রাইটে তুমি যদি যাও তাহলে কি হবে, তাহলে কি হবে, এই ইলেকট্রন অ্যাফিনিটি ইনক্রিজ করবে আর টপ টু বটমে ডিক্রিজ করবে, উল্টোটা। এটা আর বোঝাচ্ছি না, জাস্ট মাথায় রেখো, কারণ এগুলো অনেক কমপ্লিকেটেড টপিক তো, কিন্তু সবই বলা যায়, এগুলো সবই ব্যাখ্যা করা যায়। তাহলে কি, এটা ইনক্রিজ করে, এটা ডিক্রিজ করে, ঠিক আছে, ডিক্রিজ করে, কেন করে তাও ব্যাখ্যা করা যায়, কেন বলো তো? সেম, আবার বলে দিচ্ছি, এখানে ইলেকট্রন সেম ডিস্টেন্স, ইলেকট্রন থেকে কটা দূরত্ব বেড়ে যাচ্ছে না, এখানে ইলেকট্রন থেকে দূরত্ব বেড়ে যাচ্ছে, তো যত দূরত্ব বেড়ে যাবে তত ইজিলি ইলেকট্রন ত্যাগ করবে। তাহলে এ যতটা না ইলেকট্রনকে টেনে রাখে, এর দূরত্ব বেড়ে যাওয়ার জন্য ওই আকর্ষণটা কম, তাই ইজিলি কি করে, ছেড়ে দেয়। তাহলে উপর থেকে নিচের দিকে আসলে কি হয়, এনার্জি আমার কম লাগে। ক্লিয়ার? লাস্ট যেটা, সেটা হচ্ছে আয়োনাইজেশন এনার্জি। যদি তুমি একটা ইলেকট্রনকে এখানে দাও তাহলে এনার্জি কিরম লাগবে, খেয়াল করো। ionization energy of an atom is the amount of energy required to remove an electron from the neutral atom to form a positive ion. দেখো এখানে কি বলছে, ইলেকট্রন অ্যাফিনিটি is an amount of energy released when an electron is added. সরি, আমি একটু উল্টো বলে ফেললাম, মাই মিস্টেক। আমি যেটা এতক্ষণ তোমাকে বোঝালাম, দিস ইজ আয়োনাইজেশন এনার্জি, মাই মিস্টেক। ঠিক আছে, আয়োনাইজেশন এনার্জি মানে হচ্ছে রিমুভ, একটা ইলেকট্রনকে রিমুভ করতে যা এনার্জি লাগে, দিস ইজ কল্ড আয়োনাইজেশন এনার্জি। যেটা এতক্ষণ বোঝালাম পুরো জিনিসটা, সেটা অ্যাকচুয়ালি ইলেকট্রন অ্যাফিনিটির কনটেক্সটে বোঝালাম, কিন্তু সেটা অ্যাকচুয়ালি আয়োনাইজেশন এনার্জি হবে। বোঝা গেল? আয়োনাইজেশন এনার্জি মানে একটা ইলেকট্রনকে রিমুভ করতে, একটা ইলেকট্রনকে রিমুভ করতে যা এনার্জি লাগে, দিস ইজ আয়োনাইজেশন এনার্জি। এতক্ষণ যেটা বোঝানো হলো আমি ওই উল্টো বলে ফেলেছি, যে দেওয়া নেওয়ার কনসেপ্টটা যদি নেওয়া হয়, দেখো ইলেকট্রন ইজ রিমুভ, ionization energy is of an atom is amount of energy required to remove an electron. তাহলে রিমুভ করার জন্য যে ইলেকট্রন লাগে তাকে আমরা বলি আয়োনাইজেশন এনার্জি। তাহলে এটা ক্লিয়ার? লেফট টু রাইটে দিতে চায় না, তাও তুমি নিতে চাইছো, তাহলে এনার্জি বেশি লাগবে। আর এটা উল্টোটা, অ্যামাউন্ট অফ এনার্জি রিলিজড, তার মানে দেখো এরা নিজেরা এনার্জি রিলিজ করবে, এতক্ষণ তুমি এনার্জি দিচ্ছিলে এতে, এবার ও নিজে নিজে এনার্জি রিলিজ করবে, দিস ইজ কল্ড ইলেকট্রন অ্যাফিনিটি। এবার কি, এনার্জি যদি ইলেকট্রন যদি অ্যাড করা হয় তাহলে এনার্জি কোন ক্ষেত্রে বেশি রিলিজ হবে, ভালো করে বোঝো। আগেরটা রিমুভের ক্ষেত্রে ছিল, এটা তোমার অ্যাডিশনের ক্ষেত্রে। খেয়াল করো, এটা এখানে আবার চলে যাচ্ছি, এই যে 2 1 যার রয়েছে, 2 1 যার রয়েছে, ঠিক আছে, 2 1 যার রয়েছে, দেখো তুমি এখানে একটা ইলেকট্রন অ্যাড করছো, ঠিক আছে, তাহলে কে এনার্জি রিলিজ বেশি করবে, কে কম করবে, ভাবো। তুমি ভাবো এ একটা ইলেকট্রন চায়, তুমি সেখানে দিচ্ছ, তাহলে ও কি নিজের এনার্জি বেশি খরচা করবে? বুঝতে পারছো জিনিসটা, যে আমি একটা চাই, আমি এনার্জি কেন খরচা করবো, আমি চাই তুমি ইজিলি দিয়ে দাও, আমার স্পেস ফাঁকা রয়েছে। ধরো তোমার একটা চেয়ার রয়েছে, ভালো খেয়াল করো, একটা চেয়ার রয়েছে আর একটা চেয়ার ফাঁকা রয়েছে, তো তুমি চাইছো একটা ইলেকট্রন, তো সেই চেয়ারে এসে বসো, তাহলে তোমার তো অত এনার্জি লাগবে না, তুমি এনার্জি বেশি নিজের এনার্জি কেন খরচা করবে একটা ইলেকট্রন নেওয়ার জন্য? কারণ আমার একটা চেয়ার অলরেডি ফাঁকা রয়েছে, ভাই আসো। বুঝতে পেরেছো জিনিসটা? তাহলে এ নিজের এনার্জি কম খরচা করবে না বেশি খরচা করবে, সেটা ভালো করে বুঝতে হবে তোমাকে। তাহলে এ তুমি যদি কন্টিনিউয়াসলি এটাকে বাড়াও, মানে ইলেকট্রন যেটা তোমার ইলেকট্রোনেগেটিভিটি যেটা কথা বলা হচ্ছে, বা ইলেকট্রন, এটা ইলেকট্রোনেগেটিভিটি তো আমরা পড়লামই, এটা হচ্ছে ইলেকট্রন অ্যাফিনিটি, ঠিক আছে। তো ইলেকট্রন অ্যাফিনিটি লেফট টু রাইটে গেলে ইনক্রিজ কেন করে, ওই কনসেপ্টে বোঝার চেষ্টা করো। যে দেখো, ও কনসেপ্টটা ঠিক এরকম ভাবে বলা উচিত নয়, তাহলে আমার একটু ভুল হচ্ছে, ওইভাবে বললে ভুল হবে। দেখো এবার আমি কি করছি, ইলেকট্রনকে কি করছি, অ্যাড করছি নাকি রিমুভ করছি? অ্যাড করছি ইলেকট্রনকে। তাহলে এবার বোঝো, তুমি এখানে একটা ইলেকট্রন যদি অ্যাড করতে চাও,
তাহলে তোমার এনার্জি বেশি লাগবে, ঠিক আছে। কিন্তু সরি, ইলেকট্রন যদি রিমুভ করতে চাও, যেটা তুমি এখানে বলছিলে, তাহলে তোমার এনার্জি কি লাগবে, কম লাগবে, এনার্জি কম লাগবে। ইলেকট্রন অ্যাড করতে গেলেও তোমার এনার্জি কম লাগবে। তাহলে এখান থেকে ইলেকট্রন রিমুভ করতে গেলে এনার্জি কম লাগবে, অ্যাড করতে গেলেও কম কেন লাগবে বলছি। আমি একটু অন্যভাবে বলে ফেলেছি, অন্য একটা ব্যাখ্যা করে ফেলেছি। দেখো, এর লাস্ট কক্ষপথে কত ইলেকট্রন ধরতে পারে, 7টা ইলেকট্রন ধরতে পারে। চেয়ার ফাঁকা দিয়েই হবে, আমি আসলে যেটা বলবো এখানে সেটা এখানে বলতে গিয়ে এখানে বলে ফেলেছি। চেয়ার লাগবে কতগুলো, চেয়ার আছে 8টা, তার মধ্যে একজন বসে রয়েছে, তুমি আরো 7টা ইলেকট্রনকে নিতে পারো। ভাই আমার 7টা চেয়ার ফাঁকা রয়েছে, একটা ইলেকট্রন দেবো, দাও যেখানে খুশি, কোনো প্রবলেম নেই, আমি আমার এনার্জি লস করব না। বুঝতে পেরেছো, এ সব থেকে কম এনার্জি লস করবে। কেন? কারণ আমার 7টা চেয়ার ফাঁকা রয়েছে, তুমি দিতে পারো, ঠিক আছে, দিতে পারো। তো এর কি হবে, এর 7টা চেয়ার ফাঁকা, তো তুমি ইজিলি দিয়ে দেবে। এর দেখো, এর একটা চেয়ার ফাঁকা, 6, 7, 8। তো তুমি ভাবো, এর 7জন, তুমি ভাবো আজকে একটা রুমে যদি 5জনকে বসিয়ে দেওয়া হয়, তাহলে তারা 5জন নিজেদের মতো করে বসবে, একজন ঢুকলে তারা আবার জায়গা অ্যাডজাস্ট করে নেবে। তো এখানে যদি 50 জনকে ঢুকিয়ে দেই, তাহলে ওরা কি করবে, ওরা এই একটু চেপে চুপে বসতো, এরকম বলে না যে একটু চেপে চুপে বসে নিজেরা ঠিকঠাক করে বসার চেষ্টা করে, তাই নয় কি? তাই, তাহলে এই 7টা ইলেকট্রন অলরেডি পুরো জায়গাটা দখল করেছিল, যখনই একটাকে ঢোকাবো ওরা নিজেদের মধ্যে রিঅ্যারেঞ্জমেন্ট দরকার, এই ভাই একটু তুই সর, তুই একটু সর, একটা জায়গা করে দে। দেখবে আমাদের অফলাইনে যখন স্টুডেন্টরা কম আসে, তখন আমাদের এখানে চেয়ার আছে 50টা, ওরা নিজেদের সামনে সামনে এক একটা করে চেয়ার লাগিয়ে ওখানে বসে লেখে। একজন এখানে বসে থাকে, তার সামনে বসে আর একটা চেয়ার রেখে লেখে। যখনই স্টুডেন্ট বেড়ে যায়, তখন ওই চেয়ারটা তার থেকে নিয়ে নেওয়া হয় এবং একটু চেপে চুপে বস, এরকম ব্যাপারটা হয়। তার মানে যখন অলরেডি 7টা ইলেকট্রন রয়েছে, যখন আর একটা ইলেকট্রন অ্যাড করতে চাইবো, হ্যাঁ চেয়ার একটা ফাঁকা রয়েছে, ঢুকবে একটা ইলেকট্রন, নো প্রবলেম, কিন্তু নিজেদের মধ্যে অ্যারেঞ্জমেন্টটা দরকার জন্য নিজেরা এনার্জি রিলিজ বেশি করবে, নিজেরা রিঅ্যারেঞ্জ করলো, দেন আরেকজনকে জায়গা করে দিল, রিঅ্যারেঞ্জ করলো, দেন একটা জায়গা করে দিল। সেই জন্য এই ক্ষেত্রে একটা ইলেকট্রন অ্যাড করতে গেলে তোমার এনার্জি নিজেদের মধ্যে যে এনার্জি সেটা রিলিজ হবে। বুঝতে পেরেছো? তো এই হচ্ছে তোমার ইলেকট্রন অ্যাফিনিটি। তাই লেফট টু রাইটে গেলে এনার্জি রিলিজ বেশি হবে, লেফট টু রাইটে গেলে এনার্জি বেশি দিতে হবে। এটা হচ্ছে আয়োনাইজেশন এনার্জির ক্ষেত্রে। লেফট টু রাইটে গেলে এনার্জি রিলিজ বেশি হবে, লেফট টু রাইটে গেলে এনার্জি আমাকে বেশি দিতে হবে বাইরে থেকে। আর টপ টু বটমে গেলে উল্টোটা, ডিক্রিজ করবে, ডিক্রিজ করবে, কম এনার্জি আমাকে দিতে হবে, ওরা কম এনার্জি রিলিজ করবে। ঠিক বোঝা গেল? এই 4টে টপিক খুবই কঠিন একটা টপিক, বোঝানোও খুব কঠিন, বাট যতটা পেরেছি আমরা চেষ্টা করেছি। আচ্ছা একটা কাজ করো, একটু কিছু পয়েন্ট একটু লিখে নাও তো, যে পয়েন্টগুলো মিস হয়ে গেছে লিখতে, লেখো কিছু পয়েন্ট, লেখো এখানে একটু। সেটা হচ্ছে কিছু ক্রাইটেরিয়া, ক্রাইটেরিয়া লেখো। নাম্বার 1, মোস্ট রিঅ্যাক্টিভ, মোস্ট রিঅ্যাক্টিভ এলিমেন্ট। মোস্ট রিঅ্যাক্টিভ এলিমেন্ট কাকে বলা হচ্ছে? সিজিয়াম, যে সবচেয়ে তাড়াতাড়ি রিয়াকশনে অংশগ্রহণ করে। নাম্বার 2, মোস্ট মোস্ট রিঅ্যাক্টিভ নন মেটাল, মোস্ট রিঅ্যাক্টিভ নন মেটাল, ফ্লুরিন। মোস্ট রিঅ্যাক্টিভ নন মেটাল, নন মেটাল যে সবার আগে রিয়াকশন করে তাকে বলা হয় ফ্লুরিন। নেক্সট লেখো স্মলেস্ট, স্মলেস্ট ক্যাটায়ন, স্মলেস্ট ক্যাটায়ন H+। নেক্সট লার্জেস্ট, লার্জেস্ট ক্যাটায়ন Cs+, সিজিয়াম প্লাস। এর পরের পয়েন্ট লেখো স্মলেস্ট অ্যানায়ন, স্মলেস্ট অ্যানায়ন F-, লার্জেস্ট অ্যানায়ন
আই মাইনাস, নেক্সট পয়েন্ট লেখো হাইয়েস্ট ইলেকট্রোনেগেটিভিটি, খুব গুরুত্বপূর্ণ, হাইয়েস্ট ইলেকট্রোনেগেটিভিটি, হাইয়েস্ট ইলেকট্রোনেগেটিভিটি কার মধ্যে দেখা যায়? ফ্লুরিনের মধ্যে। লোয়েস্ট ইলেকট্রোনেগেটিভিটি কার মধ্যে দেখা যায়? সিজিয়ামের মধ্যে। হাইয়েস্ট ইলেকট্রন অ্যাফিনিটি, হাইয়েস্ট ইলেকট্রন অ্যাফিনিটি কার মধ্যে দেখা যায়? ক্লোরিনের মধ্যে। লোয়েস্ট ইলেকট্রন অ্যাফিনিটি, লোয়েস্ট ইলেকট্রন অ্যাফিনিটি কার মধ্যে দেখা যায়? ইনার্ট গ্যাস, ইনার্ট গ্যাস যার 0। আর এটা মাথায় রাখবে, এটাও ফ্লুরিন হওয়া উচিত ছিল, বাট এটা ক্লোরিন হয়, এটা একটা এক্সেপশনাল। ঠিক আছে, এক্সেপশনাল কেন সেটা 11-12 বোঝানো হয়, তোমাদের বোঝানোর দরকার, এটা মাথায় রাখবে এক্সেপশনাল। এটাও হাইয়েস্ট ইলেকট্রন অ্যাফিনিটি তোমার ফ্লুরিনের হওয়া উচিত ছিল, ইলেকট্রন নেগেটিভিটি যেমন ফ্লুরিনের, ইলেকট্রন অ্যাফিনিটিও ফ্লুরিনের হওয়া উচিত ছিল, বাট দিস ইজ দ্য এক্সেপশনাল। এটা পরীক্ষা অনেকবার কোশ্চেন দেয় 11-12 এর। নেক্সট আয়োনাইজেশন এনার্জি লেখো, হাইয়েস্ট আয়োনাইজেশন এনার্জি, হাইয়েস্ট আয়োনাইজেশন এনার্জি, হাইয়েস্ট আয়োনাইজেশন এনার্জি কি হবে? He। লোয়েস্ট আয়োনাইজেশন এনার্জি কি হবে? Cs, সিজিয়াম। লেখো স্ট্রংগেস্ট, স্ট্রংগেস্ট অক্সিডাইজিং এজেন্ট, অক্সিডাইজিং এজেন্ট সে হচ্ছে ফ্লুরিন। আর আরেকটা লেখো স্ট্রংগেস্ট রিডিউসিং, রিডিউসিং এজেন্ট মানে জারক বিজারক পদার্থ, সিএস। লিখেছো? তাহলে এই পয়েন্টগুলো তোমাকে কি করতে হবে? পড়তে হবে। মোস্ট রিঅ্যাক্টিভ এলিমেন্ট, মোস্ট রিঅ্যাক্টিভ নন মেটাল, এগুলো কিন্তু খুব দরকার। লেখো আরো কতগুলো পয়েন্ট লেখো। লেখো নাম্বার 1, লেখো স্ট্রংগেস্ট, স্ট্রঙ্গার গ্যাস, স্ট্রঙ্গার গ্যাস, সরি স্ট্রঙ্গার বলছি, স্ট্রেঞ্জার লেখো, সরি STRENGER, স্ট্রেঞ্জার গ্যাস XE, XE। ঠিক আছে, যে XE মানে হিলিয়াম, নিয়ন, আর্গন, জেনন, রেডন, এটা হচ্ছে জেনন। এটা নিষ্ক্রিয় গ্যাস, তারপরে এ ফ্লুরিন এবং অক্সিজেনের সঙ্গে রিয়াকশন করে। জেনারেলি ইনার্ট গ্যাস কারোর সঙ্গে রিয়াকশন করে না, একমাত্র স্ট্রেঞ্জার গ্যাস হচ্ছে এই জেনন। ঠিক আছে, লেখো মোস্ট অ্যাবান্ডেন্ট, মোস্ট অ্যাবান্ডেন্ট, মোস্ট অ্যাবান্ডেন্ট ইনার্ট গ্যাস, মোস্ট অ্যাবান্ডেন্ট ইনার্ট গ্যাস হচ্ছে AR। আর লেস অ্যাবান্ডেন্ট মানে আর্গন ইনার্ট গ্যাস হচ্ছে XE, জেনন। তাহলে আর্গন হচ্ছে সব থেকে বেশি পাওয়া যায়, জেনন সব থেকে কম পাওয়া যায়। ঠিক আছে, আর লেখো ডায়াগোনাল রিলেশনশিপ, ডায়াগোনাল রিলেশন যাকে বলা হয় কর্ণ সম্পর্ক। আচ্ছা, কর্ণ সম্পর্ক মানে তুমি যদি পিরিয়ডিক টেবিলের 1 আর 2 মানে 2 আর 3কে, 2 আর 3 নাম্বার গ্রুপকে যদি দেখো, তাহলে ধরো অনেকগুলো আমি জাস্ট একটু ভাগ করে নিই। ধরো 2 নাম্বার গ্রুপ, এখানে হাইড্রোজেন আছে, এখানে হাইড্রোজেন আছে, এখানে হিলিয়াম আছে। ঠিক আছে, তারপরে Li Be Bc HHLi Bb CNO। ঠিক আছে, আর এখানে তুমি যদি চলে যাও সোডিয়াম Mg Al Si PS, তো 3। আচ্ছা, পর্যায় সারণী 2 এবং 3 নাম্বার যদি তুমি পিরিয়ডে যাও, তাহলে দেখা যায় এই লিথিয়ামের সঙ্গে Mgর একটা সম্পর্ক রয়েছে, বির সঙ্গে Li এর একটা সম্পর্ক রয়েছে, বির সঙ্গে Si এর একটা সম্পর্ক রয়েছে,
তো এটাকে বলা হয় কর্ণ সম্পর্ক। কেন কর্ণ? কারণ তুমি যদি একটা রেক্টাঙ্গেল বা তুমি স্কোয়ার দেখো, তাহলে এটাকে আমরা কি বলি? কর্ণ না? তাহলে যেহেতু এই সম্পর্কটা কর্ণ সম্পর্ক, মানে এই কর্ণ বরাবর হচ্ছে, দেখো এই যে এটাকে তুমি যদি একটা রেক্টাঙ্গেল হিসাবে ট্রিট করো, তাহলে এটা কর্ণ বরাবর হচ্ছে না, এল আই আর এম জি দুটো কর্নারে রয়েছে, তাই এটাকে কি বলা হয়? কর্ণ সম্পর্ক। তাহলে 2 নাম্বার গ্রুপ এবং 3 নাম্বার গ্রুপের মধ্যে, মানে সেকেন্ড গ্রুপ বলছি, পিরিয়ড, সেকেন্ড অ্যান্ড থার্ড পিরিয়ডের মধ্যে যে ডায়াগোনাল রিলেশনশিপ রয়েছে বা প্রপার্টির যে সিমিলারিটি রয়েছে, তাকে আমরা বলে থাকি কর্ণ সম্পর্ক। তো মাথায় এটা তোমাকে বলবে কোন দুটো পিরিয়ডের মধ্যে হয়, সেকেন্ড অ্যান্ড থার্ড পিরিয়ডের এলিমেন্টস এর মধ্যে যে সম্পর্ক, সেটা দেখা যায় কর্ণ সম্পর্কের বা ডায়াগোনাল রিলেশনশিপে। বোঝা গেল? তাহলে এই হচ্ছে আমার মোটামুটি পিরিয়ডিক টেবিলের পার্ট 2, যেটা আমরা কমপ্লিট করে দিলাম।